হ্যালো স্টুডেন্টস, আমি ডক্টর সায়ন রায়চৌধুরী তোমাদের জন্য ম্যাথামেটিক্স ফর কেমিস্টের ফার্স্ট ক্লাস নিয়ে চলে এসেছি। ম্যাথামেটিক্স ফর কেমিস্ট এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেখানে যে কোনো কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্টদের ফার্স্ট অফ অল কিছু কিছু আমাদের প্রবলেম বলছি ম্যাথামেটিক্যাল কোনো জিনিস মানে ম্যাথামেটিক্যাল ফর্মুলা, তারপরে আমাদের আরও অনেক কিছু ম্যাথামেটিক্সের জিনিসগুলো জানতে হয়। সেগুলো যদি আমি না জানি, বেসিক যদি ওই ম্যাথামেটিক্সগুলো আমি যদি না জানি, তাহলে আমাদের কিন্তু পরবর্তীকালে ফিজিক্যাল কেমিস্ট্রিতে, সব থেকে বেশি ফিজিক্যাল কেমিস্ট্রিতে কিন্তু প্রচুর অসুবিধা হয়। ঠিক আছে? তো সুতরাং ম্যাথামেটিক্স ফর কেমিস্ট এই পোর্শনটা আমি শুরু করতে চলেছি, এবং আমি একবারে বেসিক থেকে শুরু করব, মানে একবারে বেসিক ইউনিটস, কোন কোন ইউনিটগুলো আমাদের কাজে লাগবে রাদার পরবর্তীকালে, তারপরে অ্যাভারেজ, প্রবাবিলিটি কনসেপ্ট, তারপরে হচ্ছে গামা ফাংশনটা কোথায় কাজে লাগছে, ডিফারেন্ট টাইপস অফ প্লটের যে আমাদের যে গসিয়ান প্লট, ডিফারেন্ট টাইপস অফ প্লট, সেই প্লটগুলো আমি এখানে দেখাতে চলেছি। ওকে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, আমি একবারে গ্রাস রুট লেভেল থেকে আমি ক্লাসটা স্টার্ট করছি, আস্তে 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 আমি ডিফিকাল্টি লেভেলে উঠবো। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো, সাম বেসিক কনসেপ্টস অফ ইউনিট। সাম বেসিক কনসেপ্টস অফ ইউনিটে কি আসছে? নিউটন কাকে বলে? নিউটন হচ্ছে কি কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, মানে 1 কেজি মাসের কোনো সাবস্টেন্সকে যদি আমি 1 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন দিতে যতটা ফোর্স লাগে, সেটাই হচ্ছে আমাদের 1 নিউটন। জুল কাকে বলে? আচ্ছা, তাহলে তুমি কোনটা মনে রাখবে? কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, সো ডাইমেনশন অফ ইটস ml/t টু দি পাওয়ার -2। ওকে, থার্মোডিনামিক্সে জুল, এগুলো নিউটন, এগুলো ভীষণ কাজে লাগবে। তো জুল, জুল কাকে বলে? 1 কেজি মাসের কোনো সাবস্টেন্সকে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন দিয়ে আমি যদি 1 মিটার ডিসপ্লেস করাই, তাহলে আমাদের এটা হবে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। ওকে, সো এটা হচ্ছে আমাদের জুল। তাহলে জুলের সাথে নিউটনের তাহলে রিলেশনটা কি? আমি যদি এই নিউটনটাকে মিটার দিয়ে মাল্টিপ্লাই করি, সো উই উইল গেট জুল। ওকে, নেক্সট ওয়ান কি? নেক্সট ওয়ান দেখো, ইউনিটস অফ প্রেসার, যেটা কিন্তু অনেক জায়গায় কিন্তু কাজে লাগে। দেখো, 1 ATM কত? 101.325 কিলো পাস্কাল। আবার 1 কিলো পাস্কাল মানে কত? 10⁻³ পাস্কাল। আবার তাহলে আমি যদি এই কিলো পাস্কালকে পাস্কালে ট্রান্সফার করি, তাহলে 1 ATM কত হবে? 101.325 পাস্কাল। আবার 1 পাস্কাল মানে কি? 1 নিউটন/মিটার স্কোয়ার। আবার অনেক সময় আমাদের অনেক প্রবলেমে টর দিয়ে দেয়। হোয়াট ডাজ ইট মিন বাই টর? 1 টর মিনস 1 মিলিমিটার/Hg। তাহলে 1 ATM কত হবে? 760 মিলিমিটার/Hg, সো ইট মিনস 760 টর। ওকে, আচ্ছা, ইউনিট অফ ভলিউম কি? 1 লিটার। 1 লিটার মিনস 1 ডেসিমিটার কিউব। ডেসিমিটার কিউবকে আমি যদি মিটার কিউবে নিয়ে যাই, তার মানে কত? 1 লিটার। ইট মিনস 1 ডেসিমিটার কিউব। 1 ডেসিমিটার কিউব মিনস 10⁻³ মিটার কিউব। আবার 1 ডেসিমিটার কিউব মানে কত? 1000 সিসি বা 1000 সিসি। আবার 1 সিসি মানে কত? 1 ml। 1 লিটার মানে কত? 1000 ml। ওকে, নেক্সট হচ্ছে ডিফারেন্ট ইউনিট কনভার্সনে আমাদের লাগবে আর এর মানটা কিন্তু আমাদের কি কি মনে রাখতে হবে? দেখো, 8.314 জুল/কেলভিন/মোল। জুলকে আমি আবার কিসে ডিভাইড, মানে ভেঙে লিখতে পারি? নিউটন মিটার। এবার দেখো, এই নিউটনকে আমি যদি একটা মিটার স্কোয়ার দিয়ে ডিভাইড করি, তাহলে একটা মিটার স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বা আমি বলতে পারি মিটারকে আমি কিভাবে এক্সপ্রেস করছি? মিটার কিউব/মিটার স্কোয়ার করে। ঠিক আছে, তাহলে নিউটন/মিটার স্কোয়ার, এই যে নিউটন/মিটার স্কোয়ার মানে কি? পাস্কাল। তাহলে জুল যেটা, সেটাই মানে পাস্কাল/মিটার কিউব। জুল মানে পাস্কাল/মিটার কিউব, তাহলে আমি এখানে পেয়ে গেলাম। এবার দেখো আমি কি করছি, পাস্কালকে আমি যদি কিলো পাস্কালে নিয়ে যাই, তাহলে কি হবে? 10⁻³ কিলো পাস্কাল। আর মিটার কিউবকে যদি আমি ডেসিমিটার কিউবে নিয়ে যাই, 10⁻³ ডেসিমিটার কিউব। তো 10⁻³ 10⁻³ ক্যান্সেল আউট হয়ে গিয়ে কি হলো? কিলো পাস্কাল। ডেসিমিটার কিউব মিনস লিটার, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স। ওকে, আচ্ছা, আর এর আরেকটা ইউনিট আছে কত? 1.987 ক্যালোরি/কেলভিন/মোল।
আমি যদি লিটার এটিএম এ করি 0.0821 লিটার এটিএম কেলভিন ইনভার্স পার মোল ইনভার্স। আর কি যদি আমি সিসিতে করি লিটারটাকে, তাহলে 82.1 সিসি পার এটিএম পার কেলভিন পার মোল। ওকে, আমরা কোনো কনভার্সন করার জন্য এই যে আর এর যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো কিন্তু আমি মনে রাখবো। আর এর এই ভ্যালুগুলো কি করে? ধরো আমাকে বলেছে 20 জুল, 20 জুল থেকে আমাকে করতে হবে লিটার এটিএম। কত লিটার এটিএম? 20 জুল মানে কত লিটার এটিএম? তাহলে আমি কি করব, যেটা যে ইউনিটে নিয়ে যেতে হবে আর এর সেই ইউনিটটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, আর যে ইউনিটটা ক্যান্সেল আউট করতে হবে আর এর সেই ইউনিটটা দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে কি হলো দেখো, জুল আছে, তাহলে জুল থেকে আমাকে নিয়ে যেতে হবে লিটার এটিএম এ। তাহলে কি করলাম, আমি 20 জুলকে রেখে দিলাম। এবার আর এর ইউনিট যেটা লিটার এটিএম এ আমাকে নিয়ে যেতে হবে, তাহলে আর এর যে ইউনিটটা লিটার এটিএম এ সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল। আর এই জুলটাকে ক্যান্সেল করতে হবে, সেই জন্য আমি 8.314 জুল পার কেলভিন পার মোল আমি ডিভাইড করে দিলাম। তাহলে দেখো মোল ইনভার্স কাটলো, কেলভিন ইনভার্স কাটলো, জুল জুল কেটে গেল, দেন কি হলো দেখো লিটার এটিএম এ আমাদের উত্তর চলে এলো। ঠিক আছে, লিটার এটিএম এ উত্তর চলে এলো। নেক্সট পার্টটা দেখো কি বলেছে, 156 লিটার এটিএম, এটাকে আমাকে ক্যালোরিতে নিয়ে যেতে হবে। কি করে নিয়ে যাব, যেটা দিয়েছে সেটাকে আমি লিখে দিলাম 156 লিটার এটিএম, ক্যালোরিতে নিয়ে যেতে হবে। তাহলে আর এর ইউনিট যেটা ক্যালোরিতে আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করলাম 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল, আর আর এর যে ইউনিটটা লিটার এটিএম এ আছে সেটা দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে দেখো কি কি কাটছে, লিটার এটিএম কেটে গেল, কেলভিন ইনভার্স কেটে গেল, মোল ইনভার্স কেটে গেল। তাহলে আমাদের অ্যান্সারটা কিসে চলে এলো, ক্যালোরিতে চলে এলো। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দেখো এই পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট ডট, এটাকে তুমি কিভাবে লিখতে পারো, সামেশন xi, সামেশন টার্ম। আর যদি তাদের মাল্টিপ্লাই করো x1 x2 x3 ডট ডট ডট, এটা হচ্ছে ক্যাপিটাল পাই, মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। এটা হচ্ছে সামেশন, এটা মাল্টিপ্লিকেশন অফ xi। ঠিক আছে, কোথায় কাজে লাগবে? ধরো আমি যদি বলি ln x1 প্লাস ln x2 প্লাস ln x3 প্লাস ডট ডট ডট, সো ইট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই সামেশন ln xi, সামেশন ln xi। আবার ln x1 প্লাস ln x2 প্লাস ln x3 কে আমি আবার কি লিখতে পারি, ln মাল্টিপ্লিকেশন অফ x1 ইন্টু x2 ইন্টু x3 ইন্টু x4 ইন্টু ডট ডট ডট। সো ln, দেন এগুলো সব মাল্টিপ্লাই ফর্মে রয়েছে, দেন ক্যাপিটাল পাই, দ্যাট ইজ মাল্টিপ্লিকেশন অফ কি xi। ক্লিয়ার, বোঝা গেল? যেমন ln x1 প্লাস ln x2 প্লাস ln x3 প্লাস ln x4 কে কিভাবে লিখতে পারো, সামেশন ln xi। আবার আমি যদি এই জিনিসটাকে তো আমি এইভাবেও লিখতে পারি, ln a প্লাস ln b কি হয়, ln ab মানে কি ln a প্লাস ln b। আবার ln abc কত হবে, ln a প্লাস ln b প্লাস ln c। তাহলে ln a প্লাস ln b প্লাস ln c প্লাস ln d কি হবে, ln abcd। তাহলে মাল্টিপ্লাই ফর্মে থাকবে, তার মানে ln মাল্টিপ্লিকেশন অফ কি x1 x2 x3 x4 x5, তার মানে ln মানে মাল্টিপ্লিকেশন অফ xi। তাহলে কি হচ্ছে, এটা মানে তো এইটা ln x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 মানে তো এইটা। তাহলে এটা মানে যদি সামেশন অফ দিস ওয়ান হয়, তাহলে এটা মানে ln অফ মাল্টিপ্লিকেশন xi। তাহলে এই দুটোও সমান, এই দুটোও সমান, তাহলে এই দুটো আমাদের কি সমান। তাহলে আমরা মনে রাখবো সামেশন ln xi, ln কে যদি আমার সামেশনের বাইরে তুলে আনতে হয়, এই যে ln কে যদি আমার সামেশনের বাইরে তুলে আনতে হয়, তখন ওই সামেশনটাই কি হয়ে যাবে, তখন আমাদের ওই সামেশনটাই হয়ে যাবে মাল্টিপ্লিকেশন, তখন ওই সামেশনটাই হয়ে যাবে মাল্টিপ্লিকেশন। ওকে, নেক্সট দেখো, এবার আমি ডিফারেন্ট টাইপস অফ অ্যাভারেজ বলবো। ডিফারেন্ট টাইপস অফ অ্যাভারেজ কি, এগুলো আমাদের সাধারণত কোয়ান্টাম কেমিস্ট্রিতে, কাইনেটিক থিওরি অফ গ্যাসেতে, এইখানে এখানে যে একটা ছোট্ট কনসেপ্ট, এইখানে যে লাস্টের লাইনে লেখা রয়েছে, এই ছোট্ট কনসেপ্টটা কিন্তু আমাদের
প্রচুর লাগে, এই ছোট্ট কনসেপ্টটা কিন্তু আমাদের প্রচুর লাগে। ওকে, চলো দেখা যাক অ্যাভারেজ কি। ধরো সাইন অফ অ্যাভারেজ, আমি আগেই বলেছি আমি একবারে বেসিক থেকে একবারে আমি স্টার্ট করছি। তো আমি কি করছি না, সাইন অফ অ্যাভারেজ। সাইন অফ অ্যাভারেজটা কি, তুমি এইভাবেও লিখতে পারো এক্স অ্যাভারেজ, এভাবেও লিখতে পারো এক্স বার, অথবা এভাবেও লিখতে পারো এক্স অ্যাভারেজ, কিন্তু এবার থেকে এক্স অ্যাভারেজটা এইভাবেই রিপ্রেজেন্ট করা হবে। ঠিক আছে, দেখো একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। কোনো একটা কলেজ বা কোনো একটা ক্লাসে আমাদের 26 জন স্টুডেন্টস আছে, দেয়ার আর 26 নাম্বার অফ স্টুডেন্টস। তো উইদিন দ্যাট 26 নাম্বার অফ স্টুডেন্টস 7জন স্টুডেন্ট পেয়েছে 9, 5জন স্টুডেন্ট পেয়েছে 8 এবং 14জন স্টুডেন্ট পেয়েছে 6। ওকে, তো উইদিন দ্যাট 26 নাম্বার অফ স্টুডেন্টস 7 স্টুডেন্টস উইল গেট 9 পার্সেন্টাইল, খুব ভালো নাম্বার পেয়েছে। 5 স্টুডেন্ট উইল গেট 8 পার্সেন্টাইল and 14 students will get 6 percentile. So what is the simple mean? What is the simple mean here? Simple mean of what? Simple mean of percentile. Simple mean of percentile. So simple mean of percentile কি হবে? 9 plus 8 plus 6 by 3. That is the simple mean. আর হোয়াট ইজ দ্য ওয়েটেড অ্যাভারেজ অর ওয়েটেড মিন, আমরা কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ওয়েটেড মিন আমরা দেখবো। সো হোয়াট ইজ দ্য ওয়েটেড অ্যাভারেজ অর ওয়েটেড মিন? ওয়েটেড অ্যাভারেজ অর ওয়েটেড মিন মিনস 7জন পেয়েছে 9, তাহলে 7 ইন্টু 9 প্লাস 5জন পেয়েছে 8, দ্যাট ইজ 5 ইন্টু 8 প্লাস 14 জন পেয়েছে হচ্ছে 6, দ্যাট ইজ 14 ইন্টু 6 divided by total number of students 7 plus 5 plus 14. So 7জন স্টুডেন্ট পেয়েছে 9, দ্যাট ইজ 7 ইন্টু 9 প্লাস 5জন পেয়েছে 8 পার্সেন্টাইল, দ্যাট ইজ 5 ইন্টু 8 প্লাস 14 স্টুডেন্ট পেয়েছে 6, দ্যাট ইজ প্লাস 14 ইন্টু 6 ডিভাইডেড বাই total number of students 7 plus 5 plus 14. Okay, so it will be 26. It will be 26. So 7 into 9 plus 5 into 8 plus 14 into 6 by 26. Okay, what is the average of that number? এই নাম্বারের অ্যাভারেজটা কি হবে? এই নাম্বারের অ্যাভারেজটা কি হবে? আমি এই জিনিসটাকে এইভাবে তো লিখতে পারি, দেখো 7/26 into 9 প্লাস 5/26 into 8 প্লাস 14/26 into 6, তাহলে what is the average of that number? 7/26 into 9 plus 5/26 into 8 plus 14/26 into 6. It means 26 জন স্টুডেন্টের মধ্যে থেকে আমি সেই 7জন স্টুডেন্টকে চুজ করেছি যারা কিনা 9 পার্সেন্টাইল পেয়েছে। সো দ্য 7/26 মিনস অফ হোয়াট? এই যে 7/26 এর মানে কি? এর মানে হচ্ছে 9 পার্সেন্টাইল পাওয়ার প্রবাবিলিটি, probability of the student to that will get the percentile of 9. 26 জন স্টুডেন্টের মধ্যে থেকে সেই স্টুডেন্টগুলোকে পাওয়ার প্রবাবিলিটি that will get the percentile of 9. Then 5/26 কি হবে? 5/26 means within that 26 number of student, the probability of finding that student, they will get the percentile of 8. আর 14/26 কি হবে? 6 পার্সেন্টাইল পাওয়ার প্রবাবিলিটি। সো কি হলো, সবার এখানে দেখো প্লাস প্লাস, সো ইট উইল বি দ্য সামেশন, ইট উইল বি দ্য সামেশন, সামেশন অফ হোয়াট? সামেশন অফ নাম্বার ইনটু ওই নাম্বারটাকে পাওয়ার প্রবাবিলিটি। সামেশন অফ হোয়াট? সামেশন অফ নাম্বার অ্যান্ড ওই নাম্বারটাকে পাওয়ার প্রবাবিলিটি। তো এটাকেই আমি ডিফারেন্ট জায়গায় আমি কিভাবে এক্সপ্রেস করব? যে কোনো জিনিসের অ্যাভারেজ, এনিথিং 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 অ্যাভারেজ, যে কোনো জিনিসের অ্যাভারেজ ইজ ইকুয়াল টু সামেশন, আইদার ইট উইল বি সামেশন অর ইট উইল বি ইন্টিগ্রেশন। তো সামেশন, যার অ্যাভারেজ বার করছি সে, ইনটু তাকে পাওয়ার প্রবাবিলিটি, দ্য প্রবাবিলিটি অফ গেটিং দ্যাট থিং,
তার মানে যে কোনো জিনিসের অ্যাভারেজ, যা কিছু হতে পারে, পজিশন হতে পারে, ভেলোসিটি হতে পারে, তোমার মোমেন্টাম হতে পারে, তোমার কাইনেটিক এনার্জি হতে পারে, যে কোনো জিনিসের অ্যাভারেজ কি হবে, যার অ্যাভারেজ বার করব সে ইনটু তাকে পাওয়ার প্রবাবিলিটি অ্যান্ড সামেশন অফ ওভার অল দ্যাট। ওকে, এবার জাস্ট এ বিট অফ কনফিউজড, কি বলছে আমাকে এই জায়গাটার মধ্যে থেকে, আমাকে এই যে বাকেটটা রয়েছে এই জায়গাটার মধ্যে থেকে, এটা কতগুলো বল আছে, 4টে বল আছে। সো ইউ হ্যাভ টু চুজ 2 red ball from the 4 ball. What will be the probability here? What will be the mathematical probability here? So there are 2 types of probability, mathematical probability as well as thermodynamic probability. So here we discuss mathematical probability, only the concept of mathematics. What will be the probability here? You want to choose 2 ball. দুটো বলকে তুমি চুজ করছো from the 4 ball. So what will be the probability here? 2/4. Okay. নাও এবার তুমি একটা বিয়ে বাড়িতে যাবে, ঠিক আছে, তুমি একটা বিয়ে বাড়িতে যাবে। এবার এখন দেখবে একটা লোকালিটিতে, একটা লোকালিটি আছে, সেখানে দেখবে ব্যাংকোয়েট, যেখানে বিয়ে বাড়িগুলো হয় দেখবে পরপর দুটো কি 3টে এরকম 4টে এরকম দেখবে পরপর ব্যাংকোয়েট থাকে। তো তুমি দূর থেকে ব্যাংকোয়েট গুলো দেখছো, দেখতে পাচ্ছ দুটো ব্যাংকোয়েট প্লেস, ওয়েডিং প্লেস 1, ওয়েডিং প্লেস 2। তোমাকে একটাতে যেতে হবে অ্যাট এ টাইমে। So you have to choose only one banquet from these 2. So what is the probability here? The probability will be 1/2. The probability will be 1/2. ঠিক আছে, তাহলে probability of choosing one desired wedding place সেটা কত? হাফ। কারণ তোমার কাছে অপশন দুটো, সেই দুটো অপশনের মধ্যে থেকে তুমি চুজ করছো একটা। সো দ্য প্রবাবিলিটি উইল বি 1/2। সো ইট উইল বি designated as event 1. It will be designated as event 1. Then তুমি এবার এই বাড়িটাকে চুজ করেছো। ওকে, এবার উইদিন দ্যাট হাউস, উইদিন দ্যাট প্লেস কতগুলো রুম আছে? দেয়ার আর 4 রুম। So within that 4 room, you have to choose only one room. Within that 4 room, you have to choose only one room. So it will be the event 2. It will be the event 2. So what is the probability of getting that room within that 4 room? The probability will be 1/4. So it is the event 2. It is the event 2. Okay. So it is event 1 and it is event 2. So it is event 1 and it is event 2. So within that 2 room, you want to choose only within that 2 house, within that 2 banquet, you have to choose only one banquet. So the probability will be half. And now you enter this banquet, that is wedding place 2, and after getting it, you have to again choose a room where the bride will be there. So this will be the room. So you have to choose this room where there will be the bride, and তুমি এই রুমটাকে চুজ করছো যেখানে তুমি বর বউ বসে রয়েছে। তা তুমি এই 4টে রুমের মধ্যে থেকে তুমি যখন এই রুমটাকে চুজ করছো, দ্য প্রবাবিলিটি উইল বি 1/4। তো তুমি আজকে বাড়ি চুজ করবে, নিশ্চয়ই কালকে সেই বাড়ির মধ্যে গিয়ে ঘর চুজ করবে না। তুমি কি করছো? অ্যাট এ টাইমে দুটো কাজ করছো, বাড়ি চুজ করছো, বাড়ির মধ্যে দিয়ে ঘর চুজ করছো। তার মানে কি হচ্ছে? দুটো কাজ সাইমালটেনিয়াসলি হচ্ছে, অ্যাট এ টাইমে হচ্ছে। So what will be the probability here? The probability will be 1/2 into 1/4. তার মানে সাইমালটেনিয়াসলি তুমি যে টোটাল প্রসেসটা করছো, টোটাল প্রসেসটা মানে কি? ইভেন্ট 1 as well as event 2, ইভেন্ট 1 as well as event 2। তাহলে ইভেন্ট 1 and ইভেন্ট 2 কে অ্যাট এ টাইম সাইমালটেনিয়াসলি করছো। তাহলে প্রবাবিলিটি কত? 1/2 into 1/4, that is 1/8। Okay, so it means probability is multiplicative in that case. Okay, নাও এবার আমরা ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে এসেছি, যেটাকে বলা হয় গামা ফাংশন। গামা ফাংশন
তো বেসিক্যালি গামাকে আমাদের এই চিহ্নটা দিয়ে লিখতে হবে, গামা ফাংশন। ইট ইজ দ্য গামা হেয়ার। তো গামা ফাংশন, গামা অফ এন কি জিনিসটা? ইট উইল বি 0 to infinity x to the power n minus 1 e to the power minus x dx, provided the magnitude of n that should be greater than 0. The magnitude of n that should be greater than 0, it is known as the gamma function. Okay. Now, if the formula is represented by that way, আমাদের কি, আমাদের তো পুরো ম্যাথামেটিক্স করতে হবে না, আমরা দেখব ম্যাথামেটিক্স ফর কেমিস্ট, ম্যাথামেটিক্সের অ্যাপ্লিকেশন দেখব কেমিস্ট্রিতে। ওকে, তার জন্য আমি এই রুল কোত্থেকে এলো আমি অতগুলো নিয়ে ডিসকাস করতে পারবো না। আমরা দেখব অ্যাপ্লিকেশন অফ গামা ফাংশন, আমাদের এই গামা ফাংশনটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে। তো 0 to infinity x to the power n minus 1 e to the power minus ax dx। ওকে, তো দেখো এটাকে এখানে এটাকে আমি এক্সট্রা এনেছি, যদি এখানে এই ফর্মে আসে তো ইট শুড বি a to the power n, মানে গামা অফ n ডিভাইডেড বাই a to the power n। গামা n প্লাস 1 ইজ ইকুয়াল টু হবে n গামা n, gamma n plus 1 হবে n factorial and it is applicable only for positive integer, and gamma half is equal to হবে root pi। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। ওকে, তাহলে আমি কি কি বললাম? গামা n 0 to infinity, এইটাকে সবসময় মনে রাখতে হবে। গামা n that equal to 0 to infinity integration 0 to infinity x to the power n minus 1 e to the power minus x dx, যেখানে n এর মান greater than 0। নেক্সট, হোয়াট ইজ দ্য প্রপার্টি অফ গামা ফাংশন? ই টু দি পাওয়ার যে x এর জায়গায় ই টু দি পাওয়ার যে মাইনাস ax, তাহলে এটা কত হবে? a টু দি পাওয়ার n তলায়। গামা অফ n প্লাস 1 কত হবে? n গামা n। গামা n প্লাস 1 কত হবে? n ফ্যাক্টোরিয়াল, ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর পজিটিভ ইন্টিজার, আর গামা হাফ হবে রুট পাই। ঠিক আছে, নাও এবার দেখি আমাদের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের আগে দুটো জিনিস মনে রাখতে হবে গামা ফাংশন অ্যাপ্লিকেবিলিটি করার আগে। হোয়াট ইজ মিন বাই দ্যাট অড ফাংশন অ্যান্ড ইভেন ফাংশন? অড ফাংশন কাকে বলে, ইভেন ফাংশন কাকে বলে? এফ অফ মাইনাস এক্স যদি এফ অফ এক্স হয় তাহলে সেটা হবে ইভেন ফাংশন, আর এফ অফ মাইনাস এক্স যদি নট ইকুয়াল টু হয় এফ এক্স র্যাদার মাইনাস অফ এফ এক্স হয় তাহলে সেটা হবে অড ফাংশন। ওকে, তাহলে এফ অফ মাইনাস এক্স যদি এফ অফ এক্স হয় তাহলে সেটা হবে ইভেন ফাংশন, এফ অফ মাইনাস এক্স যদি হয় মাইনাস এফ অফ এক্স র্যাদার নট ইকুয়াল টু এফ অফ এক্স হয় তাহলে হবে সেটা অড ফাংশন। ওকে, ধরো যদি আমি কনসিডার করি এফ এক্স, আমি বললাম কস এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স কি হবে? কস অফ মাইনাস এক্স, তো কস তো মাইনাসকে অ্যাবজর্ব করে, তাহলে কত হয়ে গেল? কস এক্স। তাহলে এগেন এফ অফ মাইনাস এক্স চলে এলো কি কস এক্স, কস এক্স মানে কি এফ অফ এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, তার মানে cos x is a even function, cos s is even function। নেক্সট এফ অফ এক্স বললাম সাইন এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স কত হবে? সাইন অফ মাইনাস এক্স, সাইন মাইনাসকে অ্যাবজর্ব করে না, তাহলে মাইনাস বাইরে চলে এলো, সো ইট উইল বি মাইনাস সাইন এক্স, সো মাইনাস অফ এফ এক্স, মাইনাসটাকে রেখে দিলাম, সাইন এক্স কাকে ধরা হয়েছে? এফ এক্স কে, তাহলে এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস অফ এফ এক্স। ওকে, যদি অড ফাংশন হয় এফ এক্স, যদি অড ফাংশন হয় দেন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ এক্স ডিএক্স এর ম্যাগনিটিউড কত হবে? 0। আর যদি ইভেন ফাংশন হয়, যদি ইভেন ফাংশন হয়, সরি, যদি ইভেন ফাংশন হয় তাহলে কি হবে? ইভেন ফাংশন হলে ইভেন ফাংশন হলে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ এক্স ডিএক্স কি হবে? ইজ ইকুয়াল টু 2 0 টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স। মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ এক্স ডিএক্স কত হবে? 2 0 টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স। ওকে, এই জিনিসটা তাহলে চলো অ্যাপ্লিকেশন করা যাক। এটা আমরা হাতে লিখে করি। এখানে আমাদের করা রয়েছে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার,
ডিএক্স, এটার আমাকে ইন্টিগ্রেশন করতে হবে উইথ দ্য হেল্প অফ গামা ফাংশন। এবার আমাদের যে ইউজফুল ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো আমরা এস্টাবলিশ করি উইথ দ্য হেল্প অফ গামা ফাংশন। ঠিক আছে, চলো তাহলে করাই যাক। চলো করাই যাক। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার ডিএক্স, এর ইন্টিগ্রালটা আমাকে বার করতে হবে। কি করে করব? সবার প্রথমে আমি আগে লিখি গামা ফাংশনটা কি। গামা এন কি শিখেছি? 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ওকে, এই জিনিসটা। এবার একটা জিনিস দেখো, ই টু দি পাওয়ারের এইখানে কি রয়েছে? মাইনাস এক্স, একটাই প্যারামিটার। কিন্তু এখানে ই টু দি পাওয়ারের উপরে কি রয়েছে? মাইনাস বিটা এক্স স্কোয়ার। আমাকে একটা প্যারামিটারে আনতে হবে। তাহলে আমার প্রথম কাজ কি? ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস, ঠিকই আছে। এক্স এর জায়গায় এখানে কি রয়েছে? বিটা এক্স স্কোয়ার। তাহলে একটা প্যারামিটারে আনবো। আমি কি করে আনবো? লেট বিটা এক্স স্কোয়ার আমি কি ধরে নিলাম? জেড। ক্লিয়ার? অসুবিধা নেই। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জেড হয়ে গেল। কিন্তু শুধু ই টু দি পাওয়ার মাইনাস জেড এটা হয়নি, বাকিগুলোও তো চেঞ্জ হবে। তাহলে চলো সেগুলো করা যাক। তাহলে এক্স মানে আমি কি পেলাম? রুট ওভার জেড বাই বিটা। ক্লিয়ার? আমি যদি ডিফারেন্সিয়াল করি তাহলে কি হবে? 2 বিটা এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কি হবে? ডিজেড ডিভাইডেড বাই 2 বিটা এক্স। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এবার এক্স এর মানটাকে তুলে এখানে বসিয়ে দেবো। এক্স এর মান যদি আমি তুলে বসিয়ে দিই তাহলে কি হবে? ডিজেড ডিভাইডেড বাই 2 বিটা এক্স এর জায়গায় কি হবে? রুট জেড, ওপরে কি হবে? রুট বিটা। ওকে, বোঝা গেল? তাহলে কি হচ্ছে দেখো, ইজ ইকুয়াল টু ডিজেড ডিভাইডেড বাই 2 রুট ওভার বিটা জেড। ক্লিয়ার? তাহলে ডিএক্স এর মানটা বার করে নিলাম। তাহলে এই যে ফর্মুলাটা রয়েছে এখানে তাহলে আমি রিপ্লেস করব। তাহলে রিপ্লেস যদি করি তাহলে কি হবে দেখো? 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিএক্স এর জায়গায় কি বসাবো? ডিএক্স এর জায়গায় বসাবো ডিজেড ডিভাইডেড বাই 2 দেন রুট ওভার বিটা জেড। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, তাহলে ইজ ইকুয়াল টু কি হবে? 1/2, দুটা বেরিয়ে গেল, রুট বিটাটাও বেরিয়ে যাবে। রুট বিটা বেরিয়ে গেল। তাহলে কি হবে? নিচে আছে 1/z টু দি পাওয়ার হাফ, সেটা যদি ওপরে চলে যায় কত হবে? 0 টু ইনফিনিটি জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ই টু দি পাওয়ার মাইনাস জেড অফ ডিজেড। ক্লিয়ার? এবার ভালো করে দেখো, ই টু দি পাওয়ার মাইনাস জেড ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ডিজেড একই ফর্মে রয়েছে, কিন্তু এটাকে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এতে আনতে হবে। তাহলে এই যে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ এটাকে কি ফর্মে আনতে হবে? এন মাইনাস সামথিং এন মাইনাস ওয়ান ফর্মে, মানে সামথিং মাইনাস ওয়ান ফর্মে আমাকে মাইনাস হাফ আনতে হবে। যদি ধরতে অসুবিধা হয় কি করবে? করে নেবে না, এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু যদি আমাদের হয় মাইনাস হাফ,
মানে আমাকে হাফটাকে n মাইনাস ওয়ানের ফর্মে করে লিখতে হবে, তাহলে nটা কত হবে না n মাইনাস ওয়ান ফর্মে লিখতে হবে আমাদের কত মাইনাস হাফকে, তাহলে n ইজ ইকুয়াল টু কত হবে প্লাস হাফ, n ইজ ইকুয়াল টু হবে প্লাস হাফ, তাহলে কত হচ্ছে 1/2 রুট ওভার বিটা, 1/2 রুট ওভার বিটা ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি দেন z টু দি পাওয়ার হাফ minus 1 then e to the power minus z of dz। ওকে, ব্যাস হয়ে গেল, n এর মানটা আমি পেয়ে গেছি হাফ, তাহলে গামা অফ কি হবে, গামা অফ হাফ হবে, কারণ n এর যেটা সেটাই তো গামা, তারই তো গামা ফাংশন, তাহলে আমাদের এটা কি হবে, এটা হবে আমাদের 1/2 রুট বিটা দেন গামা অফ কত হাফ, গামা অফ হাফ, এই যে গামা অফ হাফ, গামা অফ হাফের ম্যাগনিটিউড কত মানে ভ্যালুটা কত রুট পাই, রুট পাই, তাহলে কত হবে ইজ ইকুয়াল টু 1/2 রুট পাই, সরি এটা হবে রুট পাই, তাহলে আমাদের ফর্মুলাটা গিয়ে কত দাঁড়াচ্ছে, ফর্মুলাটা দাঁড়াচ্ছে হচ্ছে 1/2 রুট ওভার পাই বাই বিটা। ঠিক আছে, এটা গেল হচ্ছে ফার্স্ট, তাহলে আমরা এই ফর্মটা মনে রাখবো, আমরা কি মনে রাখবো এই ফর্মটা, তাহলে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার ডিএক্স, এর মানে কি, এর মানে হচ্ছে 1/2 রুট ওভার পাই বাই বিটা। ঠিক আছে, এখান থেকে কিন্তু আরো একটা ফর্ম হয়, কি ফর্ম হয় দেখো, আমি এই যে ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার, আমি যদি এটাকে ধরে নিই এফ অফ এক্স, আমি যদি এটাকে ধরে নিই এফ অফ এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স কি হবে, এফ অফ মাইনাস এক্সও হবে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার, তাহলে কি ফাংশন, ইভেন ফাংশন, ইভেন ফাংশন, তাহলে এই যে ফর্মটা, এটাকে দেখো তো আমি কি করছি, এটাকে আমি কি ফর্মে করছি, এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে কি হবে ভালো করে দেখো, 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে 1/2 অফ 2 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু কত 1/2 রুট ওভার পাই বাই এ, তাই তো, তাহলে দেখো কি কি কাটছে, 2 কেটে গেল, তাহলে 2 অফ 0 টু ইনফিনিটি সাম ইভেন ফাংশন কত হবে, 2 অফ 0 টু ইনফিনিটি সাম ইভেন ফাংশন হবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট পাই বাই এ। ঠিক আছে, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার, সরি ডিএক্স হবে, ডিএক্স ইজ ইকুয়াল টু কত হলো রুট পাই বাই এ, ওই সরি রুট পাই বাই, এটা আমাদের তো বিটা, এ না রুট পাই বাই বিটা। ওকে, বোঝা গেল, তাহলে আমরা ফার্স্ট ফর্মুলা আমি এখান থেকে এস্টাবলিশ করলাম, কি কি ফর্মুলা দেখে নেওয়া যাক। ফার্স্ট ফর্মুলা হলো 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু হবে 1/2 রুট পাই বাই বিটা। ওকে, দেন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার ডিএক্স কত হবে, অনলি রুট ওভার পাই বাই বিটা। ওকে, চলো এইটা তাহলে আমাদের ফার্স্ট সেটের যে ফর্মুলা, সেই দুটো ফর্মুলা আমি উইথ দ্য হেল্প অফ গামা ফাংশন আমি এস্টাবলিশ করলাম। ওকে, দেন নেক্সট পার্টটা দেখো কি,
কোন ফর্মুলা আমি এস্টাবলিশ করতে চলেছি? নেক্সট পার্ট হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার ডিএক্স, এই ফর্মুলাটাকে আমি এস্টাবলিশ করতে চলেছি। তাহলে কি করতে হবে? একইভাবে এটা করার আগে আমি তাহলে গামা ফাংশনটা লিখে ফেলি। গামা ফাংশনটা কি? গামা অফ এন, গামা অফ এন। তাহলে গামা অফ এন ইজ ইকাল টু কি হবে? গামা অফ এন ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এইটা ঠিক আছে। তাহলে এটাকে করেই আমাকে ওরকম করে বসাতে হবে। তাহলে এটাকে যদি আমি করে বসাতে চাই তাহলে দেখো কি হচ্ছে। আমরা তো জানি কোনটাকে আমাকে রিপ্লেস করতে হবে, বিটা এক্স স্কোয়ারটাকে জেড ধরে নিতে হবে। তাহলে লেট বিটা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? জেড। ওকে, দেন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু তার মানে কত? জেড বাই বিটা। ক্লিয়ার? আর ডিএক্স ইজ ইকুয়াল টু কত? ডিএক্স ইজ ইকুয়াল টু আমাদের ডিজেড ডিভাইডেড বাই 2 রুট ওভার বিটা জেড। কোথা থেকে পেয়েছি? আগেই করেছি বলে আমি আর করলাম না। এই যে ডিজেড ডিভাইডেড বাই 2 রুট ওভার বিটা জেড, আগেই করেছি বলে আমি আর করলাম না। ক্লিয়ার? তাহলে চলো এবার আমি রিপ্লেস করি। 0 টু ইনফিনিটি এক্স স্কোয়ার কত? সেটা জেড বাই বিটা ই টু দি পাওয়ার কত? মাইনাস জেড ডিএক্স মানে কত? ডিজেড ডিভাইডেড বাই 2 রুট ওভার বিটা জেড। ওকে, বোঝা গেল? দেন এবার দেখো এই দুই বাইরে বেরোবে, তাহলে 1/2 আমার বাইরে বেরিয়ে গেল। বিটা বিটা টু দি পাওয়ার হাফ, তাহলে কত বাইরে বেরোবে? বিটা টু দি পাওয়ার 3/2। ওকে, জেড নিচে জেড টু দি পাওয়ার হাফ, তাহলে কত হলো? 0 টু ইনফিনিটি ওপরে হলো জেড টু দি পাওয়ার হাফ। ওকে, তাহলে এটা জেড নিচে রুট জেড, তার মানে জেড টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস জেড, দেন কি হবে? ডিজেড। ক্লিয়ার? ওকে, তাহলে এই হাফটাকে আমি কিভাবে লিখতে পারবো? আমাকে n-1 করে লিখতে হবে। তাহলে n এর মানটা কি করে বার করবো? না n-1 কে হাফের সাথে সমান করে দাও, n এর মানটা পেয়ে যাবে। তাহলে আমি n-1 টাকে হাফের সাথে সমান করে দাও, তাহলে কি পেয়ে যাবে? n ইজ ইকুয়াল টু পেয়ে গেলে তুমি 3/2, ব্যাস ওখানে 3/2 এর এতে বসাও। তাহলে দেখো কি হচ্ছে, ইজ ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার বিটা 3/2। ওকে, দেন কি হবে? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি দেন জেড টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস জেড, কি হবে? ডিজেড। ওকে, তাহলে এবার কি হবে? গামা অফ 3/2, কি হবে? গামা অফ 3/2। তাহলে এটা 1/2 টু দি পাওয়ার বিটা টু দি পাওয়ার 3/2, কি হবে? গামা অফ 3/2। তাহলে দেখো কি করছি, 1/2 বিটা টু দি পাওয়ার 3/2, এটা কত হবে? গামা অফ 3/2। ওকে, এখানে আমাদের গামার কোন ফর্মুলাটা কাজে লাগবে? গামার এই ফর্মুলাটা কাজে লাগবে, গামা অফ n প্লাস 1। গামা অফ n প্লাস 1 মানে n গামা n, n গামা n। তাহলে এখানেও আমি জিনিসটাকে কি করব? 1/2 বিটা টু দি পাওয়ার 3/2 গামা কত হবে? n+1 হিসেবে লিখতে হবে। তাহলে 3/2 কে n+1 হিসেবে লেখা মানে কত? এইভাবে লেখা মানে হচ্ছে হাফ প্লাস 1, হাফ প্লাস 1। তার মানে 3/2 কে কিভাবে লিখবো? হাফ প্লাস 1, n+1 করে, n+1 করে।
তাহলে গামা এন প্লাস ওয়ান কি হবে, এন গামা এন, তার মানে গামা হাফ প্লাস ওয়ান, তাহলে ইজ ইকুয়াল টু কত, 1/2 বিটা টু দি পাওয়ার 3/2। এটা কত হবে, এটা হবে আমাদের হাফ গামা হাফ, আর গামা হাফ মানে কত, রুট পাই, গামা হাফ মানে কত, রুট পাই, তাহলে ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 1/4 টু দি পাওয়ার 3/2, আর এটা গামা হাফ কত, রুট পাই। ঠিক আছে, তাহলে রুট পাই, তাহলে আলটিমেট আমি ফর্মুলাটাকে কিভাবে লিখতে পারি, 1/4 রুট ওভার পাই বাই বিটা কিউব, 1/4 রুট ওভার পাই বাই বিটা কিউব। ওকে, তাহলে আমাদের এখান থেকে কি ফর্মুলাটা এস্টাবলিশড হলো, ফর্মুলাটা এস্টাবলিশড হলো 0 টু ইনফিনিটি এক্স স্কোয়ার, সরি, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার অফ ডিএক্স ইজ ইকুয়াল টু কি হবে, 1/4 রুট ওভার পাই বাই কত, বিটা কিউব। ওকে, এই ফর্মুলাটা এস্টাবলিশড হলো। ঠিক আছে, নেক্সট আরও আমাকে দুটো ফর্মুলা এস্টাবলিশ করতে হবে, এক্স এর যখন মান এক্স এস কিউব আর এক্স এর মান যখন এক্স টু দি পাওয়ার 4, মানে ওগুলোই বেশি আমাদের কাজে লাগে। তাহলে চলো নেক্সট ফর্মুলা এস্টাবলিশ করা যাক। ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এক্স এস কিউব ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স স্কোয়ার ছিল কিনা দেখে নি, বিটা এক্স স্কোয়ার ছিল, বিটা এক্স স্কোয়ার অফ ডিএক্স। কি হবে, এই ফর্মুলাটা যদি আমি এস্টাবলিশ করতে যাই, তাহলে বিটা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাকে জেড ধরে নিতে হবে, তার মানে এক্স স্কোয়ার, এক্স মানে কত, রুট ওভার জেড বাই বিটা, মানে জেড বাই বিটা টু দি পাওয়ার হাফ। তাহলে এবার ফর্মুলাটায় বসিয়ে দেওয়া যাক, তাহলে ফর্মুলায় যদি আমি বসাই তাহলে কি হবে, 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার 3, তার মানে কত হবে, জেড বাই বিটা টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার মাইনাস জেড, ডিএক্স মানে কত, ডিএক্স মানে হচ্ছে দেখে নাও, ডিএক্স মানে ডিজেড বাই 2 রুট ওভার বিটা জেড, তার মানে ডিএক্স মানে ডিজেড বাই 2 রুট ওভার বিটা জেড। ঠিক আছে, তাহলে এবার ভালো করে দেখো কোনটা বাইরে বেরোবে, এই দুইটা বাইরে বেরিয়ে গেল আমাদের, তাহলে 1/2। ওকে, আচ্ছা নেক্সট কি, এখানে দেখো বিটা টু দি পাওয়ার 3/2 তলায় আছে, এখানেও বিটা টু দি পাওয়ার হাফ তলায় আছে, তাহলে কি হবে, বিটা টু দি পাওয়ার 3/2 ইন্টু বিটা টু দি পাওয়ার হাফ, তাহলে কত হচ্ছে, বিটা টু দি পাওয়ার 3/2 প্লাস ইন্টু বিটা টু দি পাওয়ার হাফ, তার মানে বিটা স্কোয়ার, তার মানে বিটা স্কোয়ার বাইরে বেরিয়ে গেল, তাহলে বিটা স্কোয়ার বাইরে বেরিয়ে গেল। দেন এখানে দেখো জেড টু দি পাওয়ার 3/2 আর এখানে জেড টু দি পাওয়ার হাফ তলায় আছে, তার মানে 3/2 মাইনাস হাফ, তার মানে 2/2, তার মানে 1, অনলি কত হবে, জেড, তার মানে 0 টু ইনফিনিটি জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড। এবার ভালো করে দেখো, তুমি যদি এখানে বিটা এই সরি গামা ফাংশনটা না জানো, তোমাকে কিন্তু এখানে বড় করে বাই পার্টস করতে হতে পারতো, তুমি যদি এখানে গামা ফাংশন না জানো তোমাকে কিন্তু এখানে বড় করে বাই পার্টস করতে হবে, আমি বাই পার্টসটাকে আমি অ্যাভয়েড করতে চাইছি, তাহলে সেই জন্য এখানে কি হবে, দেখো এটাকে আমি কি বলতে পারি, এটাকে বলতে পারি 1/2 বিটার স্কোয়ার, দেন 0 টু ইনফিনিটি জেড n-1 করে লিখতে হবে, শুধু জেড এসছে মানে কি, জেডের মাথায় জেড টু দি পাওয়ার 1, শুধু জেড এসছে মানে কি জেড টু দি পাওয়ার 1, তাহলে শুধু যেহেতু জেড এসছে জেড টু দি পাওয়ার 1, তাহলে 1টাকে আমি কিভাবে লিখবো, 1টাকে আমি লিখবো হচ্ছে 2-1 করে, 2-1 করে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড অফ ডিজেড। ওকে, তাহলে তাহলে এটা কিসের গামা ফাংশন না, 2 বিটা স্কোয়ার, এটা কিসের গামা ফাংশন হবে, এন এর মানটা কত, 2,
তাহলে 0 to ∞ z⁻n−1 e⁻−z dz, এটা হবে গামা অফ এই n এর মানটা। তাহলে গামা অফ কত? গামা অফ 2। তাহলে এটা আমাদের কি পজিটিভ ইন্টিজার। তাহলে যেহেতু আমাদের এটা পজিটিভ ইন্টিজার, সেই জন্য আমি এর ক্ষেত্রে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি? গামা n ইজ ইকুয়াল টু n-1 এর ফ্যাক্টোরিয়াল। তার মানে কত হবে না 1/2 বিটা স্কোয়ার, 1/2 বিটার স্কোয়ার, সরি n মানে 2-1 এর ফ্যাক্টোরিয়াল, তার মানে 1 ফ্যাক্টোরিয়াল। সো ফর্মুলাটা কি হচ্ছে 2 বিটা স্কোয়ার। ওকে, তাহলে আমাদের ফর্মুলাটা এখান থেকে আমি কি এস্টাবলিশ করতে পারলাম? 0 to ∞ x³ e⁻−β x² dx ইজ ইকুয়াল টু কত? 1/2 বিটা স্কোয়ার। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের থার্ড ফর্মুলা। আর লাস্ট যে ফর্মুলাটা আমাকে এস্টাবলিশ করতে হবে, সেই লাস্ট ফর্মুলাটা একটু আমাদের দেখে নেওয়া যাক। লাস্ট ফর্মুলাটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন 0 to ∞ x⁴ e⁻−ax² dx। ঠিক আছে, তাহলে চলো করা যাক কি হবে। দেখো x⁴ e⁻−ax² dx। তাহলে লেট ax² কে আমি z ধরলাম, তাহলে x² ইজ ইকুয়াল টু কত? z/a। তা আর আমাদের ax² কে তো z ধরেছি, তাহলে আমি যদি এটাকে জাস্ট চেঞ্জ করে দিই, তাহলে কত হবে? 0 to ∞ x⁴, তাহলে x² যদি হয় z/a, তাহলে x⁴ কত হবে? z² e⁻−z, আর dx এর জায়গায় কত লিখবো? dz √bz। ওকে, তাহলে দেখো কি হচ্ছে, সরি এটা তো বিটা x², এটা বিটা x² দিয়ে দাও, বিটা ধরে যখন করছি, তাহলে এটা কত হবে? বিটা। তাহলে বিটা স্কোয়ার, আর এটা β², তাহলে কত হচ্ছে? বিটা স্কোয়ার β², তাহলে কত হবে? 2 + ½ তাহলে কত হচ্ছে? 5/2। তার মানে ইজ ইকুয়াল টু 1/2 β²5/2। ওকে, উপরে দেখো z², নিচে দেখো z², তাহলে কত হবে? 2 - ½ তার মানে z² কত? 3/2। তাহলে ইন্টিগ্রেশন z³ e⁻−z অফ dz। ওকে, এবার দেখো আমাকে n-1 ফর্মে লিখতে হবে। তাহলে আমি যদি n-1 ফর্মে লিখি, তাহলে n-1 ফর্মে লেখা মানে কত? 3/2। তাহলে আমাকে তো z⁻n-1 ফর্মে লিখতে হবে। তাহলে z⁻n-1 ফর্মে লেখা মানে আমাদের n-1টাই 3/2, এই 3/2টাকেই n-1 ফর্মে লিখতে হবে। তাহলে nটা কত এখানে? না nটা হচ্ছে আমাদের 5/2। তাহলে আমি যদি এটাকে করি, তাহলে কি হবে? না ইজ ইকুয়াল টু 1/2 β²5/2 ইন্টিগ্রেশন 0 to ∞ z⁻5/2 -1 e⁻−z dz। ওকে, বোঝা গেল? তাহলে এবার দেখো, তাহলে এটা কিসের গামা ফাংশন হবে? 1/2 β²5/2, দেন গামা অফ কত? 5/2। ওকে, নেক্সট এবার আমাদের কত হবে? 1/2 β²5/2 গামা, দেখো তো এটাকে এইভাবে লিখতে পারি 3/2 + 1। কেন এইভাবে লিখলাম? কারণ এখানে কোন গামা ফাংশনের কোন ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে? না আমরা জানি গামা n+1 মানে n গামা n। ক্লিয়ার? n গামা n। তাহলে গামা
3/2 প্লাস 1 কত হবে 3/2 গামা 3/2 3/2 গামা 3/2 তাহলে 1/2 বিটা টু দি পাওয়ার 5/2 দেন কত হবে 3/2 গামা 3/2। ওকে, দেন এবার এই গামা 3/2টাকে আবার আমি কিভাবে লিখতে পারি দেখো, এটা 3 আর এটা কত হয়ে গেল 4, তার মানে 3/4 বিটা টু দি পাওয়ার 5/2 বিটা টু দি পাওয়ার 5/2 দেন কত হবে গামা 3/2টাকে আমি এইভাবে লিখতে পারি গামা হাফ প্লাস 1, তাহলে গামা এন প্লাস 1 কত হয় এন গামা এন। তাহলে আমি সেটাকে কিভাবে লিখছি দেখো, আমি সেটাকে লিখছি 3/4 বিটা টু দি পাওয়ার 5/2 হাফ গামা হাফ, তাই তো। তাহলে এবার দেখো এই যে 1/2 আর এই যে 4, তাহলে কত হয়ে গেল 8, তাহলে হয়ে গেল 3/8 বিটা টু দি পাওয়ার 5/2, এটা রুট পাই, তাহলে কত হয়ে গেল 3/8 রুট ওভার পাই বাই বিটা টু দি পাওয়ার 5। ওকে, তাহলে আমরা কতগুলো ফর্মুলা আমরা এস্টাবলিশ করলাম সেটা একবার জট ডাউন করে দেখে নেওয়া যাক। আমরা তাহলে এস্টাবলিশ করলাম এই ফর্মুলাগুলো, না এইটা করিনি, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। আমরা তাহলে এস্টাবলিশ করলাম ফার্স্ট ফর্মুলাটা, এর সাথে আরও একটা ফর্মুলা আমি করেছি সেটা আমি জাস্ট লিখে দিচ্ছি। এর সাথে আমরা আরও একটা ফর্মুলা করেছি যে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু রুট পাই বাই এ, এই ফর্মুলাটা এস্টাবলিশ করেছি। তাহলে এটা করে দিয়েছি, এটা করে দিয়েছি, এটা করে দিলাম, এটাও করে দিলাম, এটাও করে দিলাম। তোমরা কোনটা করবে এইটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের ভীষণভাবে কাজে লাগবে, ভীষণভাবে কাজে লাগবে। যে জায়গাতেই যাবে, যেখানে কাইনেটিক থিওরি অফ গ্যাস যাবে, তারপরে সিম্পল হারমোনিক অসিলেটর যাবে কোয়ান্টাম কেমিস্ট্রিতে, সেখানেও আমাদের এই ফর্মুলাগুলো আমাদের কিন্তু ভীষণভাবে আমাদের কিন্তু কাজে লাগবে। ওকে, আচ্ছা চলো এইবার আমরা একটুখানি ডিস্ট্রিবিউশনটা দেখি। ডিস্ট্রিবিউশনটা কি, ডিস্ট্রিবিউশনের এই জায়গাটাকে একটুখানি দেখে নেওয়া যাক, কারণ এই ডিস্ট্রিবিউশনটা না দেখলে আমি কিন্তু গামা ফাংশনের অ্যাপ্লিকেশন মানে কার অ্যাভারেজ বার করছি সেটা কিন্তু আমি বুঝতে পারবো না। তাহলে আমাদের একটু ডিস্ট্রিবিউশনটা দেখে নেওয়া যাক। এখানে দেখো একটা আমি ওয়াই দিয়েছি, এখানে একটা দেখো আমাদের কি অ্যাক্সিস, এখানে আমাদের একটা আছে ওয়াই অ্যাক্সিস, আর এখানে হচ্ছে আমাদের একটা এক্স অ্যাক্সিস। তাহলে দেখেই বুঝতে পারছো উইথ দ্য ভ্যারিয়েশন অফ এক্স ওয়াই চেঞ্জেস, তার মানে আমি এখানে লিখতেই পারি ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। তাহলে উইথ দ্য ভ্যারিয়েশন অফ এক্স ওয়াই চেঞ্জেস, তাহলে x1 টু x2 আমাদের যখন আমাদের এটা চেঞ্জ হবে, এক্স এর ভ্যালু যখন আমাদের চেঞ্জ হবে ফ্রম x1 টু x2, তাহলে আমাদের y এর ভ্যালু চেঞ্জ কি হবে f অফ x1 টু f অফ x2, তাই তো। তাহলে পার ইউনিট x এর চেঞ্জের জন্য আমাদের f অফ x এর চেঞ্জ হবে, তার মানে কি হচ্ছে দ্যাট ইজ দ্য ডিস্ট্রিবিউশন, মানে ওয়াইটা কি হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে রয়েছে ওভার এক্স, তার মানে ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এক্স আমার এফ এক্স এর ডিফারেন্ট ভ্যালু রয়েছে। তো ইট উইল বি দ্য এ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এক্স, তার মানে পার ইউনিট এক্স, পার ইউনিট এক্সে আমি যদি ওয়াই এর ফর্মটা ডিস্ট্রিবিউশন ফাংশনটা যদি আমি ধরি এফ এক্স, তাহলে পার ইউনিট এক্স এর রেঞ্জে মানে প্রতি একক এক্স এর রেঞ্জে আমার যদি ওয়াই ডিরেকশনে চেঞ্জ হয় এফ এক্স, তাহলে আমার ডিএক্স চেঞ্জে আমাদের কত চেঞ্জ হবে এফ এক্স ডিএক্স, এফ এক্স ডিএক্স।
তাহলে এই এফএক্সটাই কি? এফএক্সটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এক্স। পরবর্তীকালে আমি যাকে বলবো প্রবাবিলিটি ডেনসিটি, দ্যাট ইজ প্রবাবিলিটি ডেনসিটি। কি বলবো? প্রবাবিলিটি ডেনসিটি। তার মানে প্রতি একক এক্স এর চেঞ্জে ওয়াই এর যে চেঞ্জ হয় তাকে বলবো আমি ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে প্রতি একক এক্স এর চেঞ্জে এফ এক্স এর ওয়াই এর চেঞ্জটাকে আমি বলছি এফ এক্স। তাহলে আমি যদি এক্স এর ডিএক্স পরিমাণ চেঞ্জ বলি তাহলে কত চেঞ্জ হবে ওয়াই এর? এফ এক্স ডিএক্স। ওকে, ধরো আমার একটা মানে স্কুলে 100 জন স্টুডেন্ট আছে। সেই যে স্টুডেন্টগুলো রয়েছে তারা এবার কি রয়েছে? ডিফারেন্ট সেকশনে বসে রয়েছে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, সেকশন ডি, সেকশন এ। এরকম বসে রয়েছে, একটা সেকশনে 2জন, 100 সেকশনে 90, 5জন, 2জন, 1জন। তো ইট উইল বি এ হেটেরোজিনিয়াস ডিস্ট্রিবিউশন। কিন্তু আমি যদি বলি যে প্রত্যেকটাতে 20 20 20 20 20 করে আছে, দ্যাট উইল বি দ্য হোমোজিনিয়াস ডিস্ট্রিবিউশন। তাহলে আমাকে বলো যে এই যে টোটাল 100 খানা স্টুডেন্টসের মধ্যে সেই স্টুডেন্টগুলোকে চুজ করে আনো যারা এ সেকশনে বসেছে। তার মানে এ সেকশনে বসার, এ সেকশনে স্টুডেন্ট বসার প্রবাবিলিটিটা কত? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ রিসাইডিং অফ স্টুডেন্ট ইন সেকশন এ? সেকশন এ তে স্টুডেন্ট বসার প্রবাবিলিটি কত হবে? না, ইট উইল বি 20/100। এবার আমি বলছি দুটো সেকশনকে মিলিয়ে স্টুডেন্ট বসার প্রবাবিলিটি কত? মানে 100 জন স্টুডেন্টের মধ্যে থেকে সেই স্টুডেন্টগুলোকে চুজ করে আনো যাদের, যারা কিনা এ আর বি দুটো সেকশনে বসেছে। তার মানে এ সেকশন অ্যাজ ওয়েল অ্যাজ বি সেকশন, এই দুটো সেকশনে স্টুডেন্ট বসার প্রবাবিলিটি কত? ইট উইল বি 40/100। সেটাকে আমি কিভাবে লিখতে পারি? ইট উইল বি 2/100, 20/100 ইন্টু 2। তাহলে তিনটে সেকশনে স্টুডেন্ট বসার প্রবাবিলিটি কত হবে? না, 20 20 20 60। তার মানে 100টা স্টুডেন্টের মধ্যে থেকে আমি কতগুলো স্টুডেন্টকে চুজ করলাম? 60খানা স্টুডেন্টকে চুজ করলাম যারা কিনা তিনটে সেকশনে বসেছে। সো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ চুজিং দেম? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ চুজিং দেম? দ্য প্রবাবিলিটি উইল বি, the probability will be 60/100. So it will be nothing but 20/100 into 3. Okay, then what is the probability of residing the student in the fourth section? চারটে সেকশনে স্টুডেন্ট বসার প্রবাবিলিটি কত হবে? It will be 80/100. So it will nothing but 20/100 into 4. তার মানে কি হচ্ছে? প্রত্যেকটা ঘরে বসার প্রবাবিলিটি ইনটু নাম্বার অফ রুম, ইনটু নাম্বার অফ রুম। তাহলে প্রত্যেকটা ঘরে বসার প্রবাবিলিটি ইনটু নাম্বার অফ রুম। তার মানে প্রবাবিলিটি অফ রিসাইডিং অফ দ্য স্টুডেন্ট ইন ইন্ডিভিজুয়াল রুম, মানে এক একটা ঘরে বসার প্রবাবিলিটি ইনটু নাম্বার অফ রুম। প্রত্যেকটা ঘরে বসার প্রবাবিলিটি ইনটু নাম্বার অফ রুম। তাহলে এখানে সেটাই বলা আছে, তাহলে সেটাই বলা আছে যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য স্টুডেন্ট প্রেজেন্ট ইন এনি নাম্বার অফ রুম, যতগুলো নাম্বার অফ রুমেই আমি যদি তাদেরকে প্রবাবিলিটি বার করতে চাই তাহলে কি হবে? একটা ঘরে বসার প্রবাবিলিটি ইনটু নাম্বার অফ রুম। তাহলে এটাকেই বলা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য স্টুডেন্ট প্রেজেন্ট ইন এনি নাম্বার অফ রুম। এই যে একটা ঘরে বসার স্টুডেন্ট বসার যে প্রবাবিলিটি, একটা ঘরে স্টুডেন্ট বসার যে প্রবাবিলিটি, সেটাকেই আমি কি বলবো? প্রবাবিলিটি ডেনসিটি ইনটু নাম্বার অফ রুম। তাহলে একটা ঘরে স্টুডেন্ট বসার যে প্রবাবিলিটি তাকে বলা হবে প্রবাবিলিটি ডেনসিটি ইনটু কি হবে? নাম্বার অফ রুম, ইনটু কি হবে? নাম্বার অফ রুম। ওকে, নেক্সট দেখো অ্যাপ্লিকেশনটা কোথায় হবে? গামা ফাংশনের অ্যাপ্লিকেশনটা কোথায় হবে? ডিস্ট্রিবিউশনে। ডিস্ট্রিবিউশনটা কোথায় আছে? কেটিওজিতে। তাহলে সেইটা করার আগে আমাদের জাস্ট এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা অ্যাপ্লিকেশনটা কোথায় আছে সেটা বোঝানোর জন্য এটা বোঝাতে হবে। ধরে নাও 1000খানা মলিকুল নিয়েছি। তো ইট মিনস দ্য স্পিড অফ দ্য মলিকুল দ্যাট উইল ভ্যারিজ ফ্রম 0 to infinity.
কিছু মলিকুলের স্পিড আমাদের 0 থেকে 10-এর মধ্যে রয়েছে, কিছু মলিকুলের স্পিড আমার 10 থেকে 20-র মধ্যে রয়েছে, কিছু মলিকুলের স্পিড আমার 20 থেকে 30-এর মধ্যে রয়েছে। তা আমি কি করলাম, এই যে স্প্যানটা, স্পিডের যে স্প্যানটা, দ্যাট ইজ 30 to 40, এটাকে আমি ভেঙে দিলাম, এটাকে আমি ভেঙে বড় করে দিলাম যাতে আমি চোখে দেখতে পাই। তাহলে দেখো, দেখতেই পাচ্ছ যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা মলিকুলের স্পিড কোথা থেকে কার মধ্যে, 30 থেকে 31 মিটার পার সেকেন্ডের মধ্যে। 6টা মলিকুলের স্পিড 31 থেকে 32 মিটার পার সেকেন্ডের মধ্যে। 8টা মলিকুলের স্পিড 32 থেকে 33 মিটার পার সেকেন্ডের মধ্যে। 4টে মলিকুলের স্পিড 33 থেকে 34 মিটার পার সেকেন্ডের মধ্যে। তার মানে ইউনিট স্পিড রেঞ্জে মধ্যে ওই স্পিড রেঞ্জে কতগুলো মলিকুল আছে, মানে কতগুলো মলিকুলের স্পিড এই রেঞ্জের মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 30 থেকে 31 মিটারের মধ্যে কতগুলো মলিকুল রয়েছে যাদের স্পিড এই রেঞ্জের মধ্যে, 5টা। তাহলে এতগুলো মলিকুলের মধ্যে থেকে, হাজারখানা মলিকুলের মধ্যে থেকে সেই 5টা মলিকুলকে চুজ করে আনো যাদের স্পিড 30 থেকে 31 মিটার পার সেকেন্ডের মধ্যে। তাহলে 5খানা মলিকুলকে আমি চুজ করতে পারবো। তাহলে হাজারখানা মলিকুলের মধ্যে 5খানা মলিকুলকে চুজ করছি, তাহলে প্রবাবিলিটি কত হবে, 5/1000। আবার হাজারখানা মলিকুলের মধ্যে থেকে সেই 6টা মলিকুলকে চুজ করছি যাদের স্পিড কি কোন রেঞ্জে রয়েছে, 31 থেকে 32, তাহলে প্রবাবিলিটি কত হবে, 6/1000। হাজারখানা মলিকুলের মধ্যে থেকে সেই 8খানা মলিকুলকে চুজ করছি যাদের স্পিড রয়েছে 32 থেকে 33-এর মধ্যে, তাহলে প্রবাবিলিটি কত হবে, 8/1000। হাজারখানা মলিকুলের মধ্যে থেকে সেই মলিকুলগুলোকে চুজ করে আনছি যাদের স্পিড কিনা 33 থেকে 34-এর মধ্যে, তাহলে প্রবাবিলিটি কত হবে, 4/1000। তাহলে আমরা কি করছি, আমরা ইন্ডিভিজুয়াল স্পিড রেঞ্জের মধ্যে দেখে নিলাম যে কতগুলো মলিকুল আছে, ইন্ডিভিজুয়াল স্পিড রেঞ্জের মধ্যে দেখে নিলাম কতগুলো মলিকুল আছে। এবার ওই মলিকুলগুলোকে ওই রেঞ্জে পাওয়ার প্রবাবিলিটি কত, না 31 থেকে 32-এর মধ্যে কতগুলো মলিকুল রয়েছে, 6টা। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা। তাহলে হাজারখানার মধ্যে থেকে সেই 6টাকে খুঁজে বার করার প্রবাবিলিটি কত, 6/1000। তো সেটাই আমাদের এখানে লেখা হয়েছে। তাহলে এইটা, তাহলে এবার দেখো, আমি যদি আমার স্প্যানটা বাড়াই, 30 থেকে 31-এর মধ্যে কতগুলো মলিকুল আছে, 1, 2, 3, 4, 5। তাহলে 30 থেকে 31-এর মধ্যে যে মলিকুলগুলো রয়েছে, মানে ওই স্পিড রেঞ্জে যে মলিকুলগুলো রয়েছে, হাজারখানার মধ্যে থেকে সেইগুলোকে খুঁজে বার করার প্রবাবিলিটি কত, 5/1000। ক্লিয়ার? এবার আমি দেখছি 30 থেকে 32 এই রেঞ্জের মধ্যে মলিকুল পাওয়ার প্রবাবিলিটি কত হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তার মানে 11খানা মলিকুলকে পাবো যাদের স্পিড কিনা 30 থেকে 32-এর মধ্যে। তাহলে প্রবাবিলিটি কত হবে, 11/1000। ওকে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে আমি স্পিডের রেঞ্জ উইথ চওড়াটা যতটা বাড়াচ্ছি তত বেশি বেশি মলিকুলের স্পিড ওই রেঞ্জের মধ্যে ঢুকে পড়ছে। তাহলে আমাদের কি হচ্ছে, প্রবাবিলিটিটাও বাড়ছে, প্রবাবিলিটিটাও বাড়ছে। তাহলে যদি প্রবাবিলিটিটা বাড়ে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, যত আমি স্পিডের ইন্টারভালটাকে আমি বাড়াচ্ছি তত ওই রেঞ্জের মধ্যে বেশি বেশি মলিকুল এসে ঢুকে পড়ছে। তাহলে বেশি বেশি মলিকুল যদি এসে ঢুকে পড়ে, তাহলে ওই স্পিড রেঞ্জে মলিকুলগুলোকে পাওয়ার প্রবাবিলিটি কি হবে, আমাদের বেড়ে যাচ্ছে। তাহলে আমি কি বলতে পারবো, না আমি এইটাই আমি বলতে পারবো যে ডেল ভি, ডেল ভিটা কি, না ডেল ভিটা হচ্ছে আমাদের যে স্পিডের রেঞ্জ। তা আমি যত স্পিডের রেঞ্জটাকে বাড়াচ্ছি, আমি যদি একটা খুব ছোট্ট স্পিড রেঞ্জ নিই ডেল ভি, তাতে দেখলাম টোটাল এন নাম্বার অফ মলিকুলের মধ্যে থেকে ওই ডেল ভি স্পিড রেঞ্জের মধ্যে কতগুলো মলিকুল এসে ঢুকে বসে গেছে, ডেল এন ভি নাম্বার অফ মলিকুল ঢুকে বসে গেছে। তাহলে আমি একটা ছোট্ট স্পিড রেঞ্জ নিচ্ছি, দ্যাট উইল বি দ্য ডেল ভি, একটা ফাইনাইট স্পিড রেঞ্জ নিচ্ছি ডেল ভি। ওই ডেল ভি স্পিড রেঞ্জের মধ্যে ক্যাপিটাল এন নাম্বার অফ মলিকুলের মধ্যে থেকে কতগুলো মলিকুল আছে যারা ওই ডেল ভি স্পিড রেঞ্জে ঢুকে বসে গেছে যাদের স্পিড, তাহলে আমাদের টোটাল নাম্বার অফ মলিকুল হচ্ছে ক্যাপিটাল এন। ওই ক্যাপিটাল এন নাম্বার অফ মলিকুলের মধ্যে থেকে আমার মলিকুলের সংখ্যা হচ্ছে ডেল এন ভি, যারা কিনা ওই ডেল ভি স্পিড রেঞ্জের মধ্যে ঢুকে রয়েছে। তাহলে প্রবাবিলিটি কত, ডেল এন ভি বাই এন।
দ্যাট ইজ প্রপোর্শনাল টু ডেল ভি, কারণ আমি যত স্পিডের রেঞ্জ বাড়াবো, এনটা তো ফিক্সড, যত আমি ডেল ভিটা বাড়াবো তত বেশি বেশি মলিকুল ওর মধ্যে ঢুকবে, যত বেশি বেশি মলিকুলের স্পিড, যত বেশি বেশি নাম্বার অফ মলিকুল যাদের স্পিড কিনা ওই রেঞ্জের মধ্যে ঢুকবে, তাহলে যত আমি স্পিড রেঞ্জ বাড়াবো তত বেশি নাম্বার অফ মলিকুল যাদের স্পিড ওই রেঞ্জের মধ্যে ঢুকে পড়বে, তাহলে ডেল এন ভি বাড়বে। তাহলে ডেল এন ভি যদি বাড়ে, এটা ফিক্স, ডিনোমিনেটর ফিক্স, তাহলে ডেল এন ভি বাই এন কি হবে, বাড়বে। তাহলে ডেল এন ভি বাই এন যদি বাড়ে তাহলে প্রবাবিলিটিটা বাড়বে। তাহলে আমি কি বলতে পারছি, বলতে পারছি যত আমার স্পিড রেঞ্জ বাড়বে, যত আমার স্পিড রেঞ্জ বাড়বে তত ওই বর্ধিত স্পিড রেঞ্জে, মানে ইনক্রিমেন্ট অফ স্পিড রেঞ্জ, মানে ওই যে এক্সপ্যান্সিভ স্পিড রেঞ্জের মধ্যে বেশি বেশি মলিকুলের স্পিড এসে ঢুকে বসে থাকবে। তাহলে যত বেশি বেশি মলিকুলের সংখ্যা ঢুকে বসে থাকবে তাকে টোটাল নাম্বার অফ মলিকুল দিয়ে ভাগ করলে কি হয়, প্রবাবিলিটিটা বাড়বে। তাহলে প্রবাবিলিটি দ্যাট শুড বি প্রপোর্শনাল টু ডেল ভি। তাহলে আমি যদি ইনফাইনাইট সিমালের রেসপেক্টে লিখতে যাই, তাহলে ডিএন ভি বাই এন দ্যাট ইজ ডি এন সাফিক্সে স্মল ভি বাই এন প্রপোর্শনাল টু কি, ডিভি। ডিভি রেঞ্জ যত বাড়াবো তত ওই স্পিড রেঞ্জের মধ্যে বেশি বেশি মলিকুলের স্পিড এসে ঢুকে বসে পড়বে, তাহলে ডিএনভি বাড়বে, তাহলে প্রবাবিলিটি বাড়বে। তাহলে এই প্রপোর্শনালিটি সাইনটাকে যদি আমাকে তুলতে হয় তাহলে একটা কে আনতে হবে। এই কেটাকেই আমরা কি বলি, ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন তার মানে ইজ ইকুয়াল টু তাহলে ডিএনভি বাই এন। আমি কি বলতে পারতাম, যে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে ইন্টু ডিভি, এই কেটাকে যদি আমি রিপ্লেস করি তাহলে আমাদের কি হবে, আমাদের হবে এই কে এর জায়গায় আমরা বলবো জিভি ডিভি। তোমরা স্পিড সি দিয়েও লিখতে পারো জিভি ডিভি। তো এই জিভিটা কি, জিভিটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। এখানে স্পিড নিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি, সেই জন্য এটা হবে স্পিড ডিস্ট্রিবিউশন ফাংশন। প্রথমে এফ এক্স দিয়ে করেছিলাম, তাহলে ওটা হতো ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এক্স, তার মানে যেটা এফ এক্স দ্যাট ইজ দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এক্স। এখানে জিভি যদি ভিটা ভেলোসিটি ধরি দ্যাট ইজ দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন অফ ভেলোসিটি। যদি আমি স্পিড ধরি দ্যাট ইজ দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন অফ স্পিড। আমি যেটা ধরবো তারই ডিস্ট্রিবিউশন ফাংশন। হোয়াট ডাজ ইট মিন বাই দ্যাট ডিস্ট্রিবিউশন ফাংশন? এই ডিস্ট্রিবিউশন ফাংশনের মানেটা কি? ডিস্ট্রিবিউশন ফাংশনের মানে হচ্ছে ওই যে একটু আগে এক্সাম্পল দিলাম, একটা ঘরে ইউনিট রুমে স্টুডেন্ট বসার প্রবাবিলিটি ইনটু কি নাম্বার অফ রুম। এখানেও তাহলে জিভিটা কি হবে, কারণ ডিএনভি বাই এন হচ্ছে আমার প্রবাবিলিটি। তাহলে এলএইচএস যদি প্রবাবিলিটি হয় তাহলে আরএইচএসও আমাদের কি হবে, প্রবাবিলিটি। প্রবাবিলিটি প্রবাবিলিটি কিসের, না মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি। কোন মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি, যাদের স্পিড কিনা ওই ডিভি রেঞ্জের মধ্যে রয়েছে। তাহলে জিভি ডিভিটা আমাদের প্রবাবিলিটি, তার মধ্যে জিভিটা ডিস্ট্রিবিউশন ফাংশন। এর অন্যভাবে আমি কি বলতে পারি, কনসেপ্টটাকে আনবো এই রুমের কনসেপ্ট, রুম এর নাম্বার অফ স্টুডেন্টস এর কনসেপ্ট। সেটা কি, পার ইউনিট স্পিড রেঞ্জের মধ্যে, প্রতি একক স্পিড রেঞ্জের মধ্যে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি ইনটু স্পিড রেঞ্জ। আগেরটা কি পড়েছিলে, চারটে ঘরের মধ্যে স্টুডেন্টকে পাওয়ার প্রবাবিলিটি কি ছিল, একটা ঘরে স্টুডেন্টকে পাওয়ার প্রবাবিলিটি ইনটু নাম্বার অফ রুম। কতগুলো রুম, চারটে। তিনটে ঘরের মধ্যে স্টুডেন্টকে পাওয়ার প্রবাবিলিটি কি ছিল, না একটা ঘরের মধ্যে স্টুডেন্টকে পাওয়ার প্রবাবিলিটি ইনটু তিন, মানে তিনটে ঘর। তাহলে এখানেও প্রতি একক স্পিড রেঞ্জের মধ্যে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি ইনটু স্পিড রেঞ্জ। তাহলে ওই যে পার ইউনিট স্পিড রেঞ্জের মধ্যে মলিকুলকে পাওয়ার যে প্রবাবিলিটি, এটাকে বলা হয় প্রবাবিলিটি ডেনসিটি। কারণ ডিনোমিনেটরে কি আসছে, পার ইউনিট। ডিনোমিনেটরে কি আসছে, পার ইউনিট। তাহলে পার ইউনিটের মধ্যে কোনো জিনিস যেটাই হবে সেটাকে আমরা বলবো ডেনসিটি। তাহলে এটা হচ্ছে ডেনসিটি ডিস্ট্রিবিউশন ফাংশন অর সিম্পলি ডিস্ট্রিবিউশন ফাংশন অর প্রবাবিলিটি ডেনসিটি। ঠিক আছে,
তাহলে পার ইউনিট স্পিড রেঞ্জের মধ্যে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি, দ্যাট ইজ দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন অফ স্পিড ইনটু ডিভি, দ্যাট ইজ দ্য স্পিড রেঞ্জ। দুটোকে মাল্টিপ্লাই করলে আমাদের কি হবে? হবে আমাদের প্রবাবিলিটি। দুটোকে মাল্টিপ্লাই করলে আমাদের কি হবে? প্রবাবিলিটি। সেটাই আমাদের বলা হয়েছে। তার মানে কি, ইউনিট স্পিড রেঞ্জের মধ্যে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি, দ্যাট ইজ দ্য জিভি। তাহলে ডিভি রেঞ্জের মধ্যে পাওয়ার প্রবাবিলিটি কত হবে? জিভি ডিভি। ওকে, এবার দেখো এই যে বাকেটটা আমি রেখেছি, আমি এর চারটের বলের মধ্যে থেকে দুটো বলকে চুজ করলাম, তাহলে প্রবাবিলিটি কত হবে? 2/4 ম্যাথামেটিক্যাল প্রবাবিলিটি। চারটের মধ্যে থেকে এনি 3 কে চুজ করলাম, প্রবাবিলিটি কত হবে? 3/4। কিন্তু আমি যদি চারটের মধ্যে থেকে চারটেকেই চুজ করি, তাহলে প্রবাবিলিটি কত হবে? 1। দ্যাট উইল বি দ্য হাইয়েস্ট প্রবাবিলিটি। হাইয়েস্ট প্রবাবিলিটি হচ্ছে 1। এখানে দেখো আমাদের মলিকুলের রেঞ্জ কোথা থেকে কোথায় থাকতে পারে? 0 টু ইনফিনিটি। 0-র কমেতে মলিকুলের কোনো স্পিড থাকবে না, কারণ স্পিড নেগেটিভ হয় না। আবার ইনফিনিটির বেশি কোনো মলিকুল থাকবে না, মানে মলিকুল থাকবে না কি, এমন কোনো মলিকুল নেই যাদের স্পিড ইনফিনিটির বেশি। তার মানে যত মলিকুল ধরেছি, দ্যাট ইজ ক্যাপিটাল এন নাম্বার অফ মলিকুল, তাহলে ক্যাপিটাল এন নাম্বার অফ মলিকুলের স্পিড কোথা থেকে কার মধ্যে থাকবে? 0 থেকে ইনফিনিটির মধ্যে থাকবে। সো দেয়ার আর ক্যাপিটাল এন নাম্বার অফ মলিকুল দ্যাট হ্যাভ স্পিড রিসাইড বিটুইন 0 টু ইনফিনিটি। তাহলে আমি যদি ক্যাপিটাল এন নাম্বার অফ মলিকুলের মধ্যে থেকে আমি যদি ক্যাপিটাল এন নাম্বার অফ মলিকুলকেই চুজ করি, কেন চুজ করব না, আমি ধরে নেব যে আমি এখন স্পিড রেঞ্জটা চুজ করেছি 0 টু ইনফিনিটি। তাহলে এই যে স্পিড রেঞ্জটা চুজ করেছি 0 টু ইনফিনিটি, আমি দেখতে চাইছি ওই 0 টু ইনফিনিটির মধ্যে কতগুলো মলিকুলের স্পিড এসে ঢুকে বসেছে, সেই সংখ্যাটাকে খুঁজে আনার প্রবাবিলিটি। তা 0 টু ইনফিনিটির মধ্যে তো সমস্ত মলিকুলই ঢুকে বসে রয়েছে। তাহলে 0 টু ইনফিনিটির মধ্যে যদি সমস্ত মলিকুলই ঢুকে বসে থাকে, তাহলে সেই সমস্ত মলিকুলের মধ্যে থেকে সমস্ত মলিকুলকে তুলে বার করে আনবো, তাহলে প্রবাবিলিটি কত? 1। তাহলে আমি যদি স্পিড ডিস্ট্রিবিউশন ফাংশন কি না, ইউনিট স্পিড রেঞ্জের মধ্যে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি, তাহলে ইউনিট স্পিড রেঞ্জের মধ্যে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি জিভি, তাহলে ডিভি স্পিড রেঞ্জের মধ্যে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি ডিভি, তাহলে 0 টু ইনফিনিটি স্পিড রেঞ্জের মধ্যে মলিকুলকে পাওয়ার প্রবাবিলিটি কত হবে? ইট শুড বি 1। ইট শুড বি 1। ওকে, তাহলে আমরা আজকে ডিস্ট্রিবিউশন ফাংশনের রেসপেক্টে প্রবাবিলিটি কনসেপ্ট পড়েছি, ডিস্ট্রিবিউশন ফাংশনের রেসপেক্টে প্রবাবিলিটি কনসেপ্ট পড়লাম। ওই ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে আগে আমি গামা ফাংশন বললাম। এবার আমি নেক্সট ক্লাসে উইথ দ্য হেল্প অফ গামা ফাংশন আমরা পড়ব অ্যাপ্লিকেশন অফ গামা ফাংশন, ডিফারেন্ট এক্সপেকটেশন ভ্যালুজ বার করা উইথ দ্য হেল্প অফ দিস ডিস্ট্রিবিউশন ফাংশন। এবং আমরা কি শিখেছি? যে কোনো জিনিস, আর কি শিখলাম? যে কোনো জিনিসের অ্যাভারেজ ইজ ইকুয়াল টু সামেশন, যার অ্যাভারেজ বার করছি সে ইনটু তাকে পাওয়ার প্রবাবিলিটি। তা প্রবাবিলিটিটা তো আমি দেখেই নিয়েছি, জিবিডিবি। প্রবাবিলিটি তো আমি দেখেই নিয়েছি জিবিডিবি। তাহলে আমি যদি এক্সপেকটেশন ভ্যালুস ধরো আমি স্পিডের বার করতে চাই, তাহলে কি হবে? কি হবে বলো? ইন্টিগ্রেশন, আগেই শিখিয়ে দিয়েছি, যার বার করতে হবে সে ইনটু তাকে পাওয়ার প্রবাবিলিটি। কনসেপ্টটা আগেই দেখিয়ে দিয়েছি কিন্তু আমি। যে কোনো জিনিসের অ্যাভারেজ কি হবে না সামেশন, কিন্তু এখানে ইনফাইনাইটসিমাল, দ্যাট উইল বি দ্য ইন্টিগ্রেশন। তাহলে যার অ্যাভারেজ বার করতে হবে সে ইনটু তাকে পাওয়ার প্রবাবিলিটি। তা এর কনসেপ্ট নিয়ে আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি। ওকে, সো থ্যাংক ইউ অল।